কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। অনেকদিন পর রোহিত তার ছোটবেলার বন্ধু অরুণের সাথে দেখা করবে আজ। বাড়িতেই সব ব্যবস্থা করেছে সে, প্রচণ্ড এক্সাইটেড, আর যেন তর সইছে না ওর। কখন বিকেল হবে সেই ভেবে সারাটা দিন কেটে গেছে, আর বিকেল হতেই অপেক্ষা শুরু। তবে রাত 8টা বেজে গেলেও যখন অরুণ এলো না, চিন্তায় পড়ে গেল সে। 6টার সময় যা কথা হয়েছিল সেই মতো এতক্ষণে চলে আসার কথা, অথচ অরুণের দেখা নেই। এদিকে ফোনেও আর পাওয়া যাচ্ছে না। আবার বারান্দায় গিয়ে দাঁড়ালো রোহিত। এদিকে বাইরে অঝোরে বৃষ্টি হয়েই চলেছে, তাই চিন্তাটাও আরও বাড়তে লাগলো তার। অরুণ এই বৃষ্টিতে ড্রাইভ করে এতটা রাস্তা আসবে, চিন্তা হওয়াটাই স্বাভাবিক। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই দেখে আগন্তুক আর কেউ নয়, তার প্রাণের বন্ধু অরুণ। আরে ভাই অরুণ যে, আরে কোথায় ছিলিস ভাই এতদিন? আয় আয়, বুকে আয়, বুকে আয়। অরুণও জড়িয়ে ধরল তার বন্ধু রোহিতকে, তারপর বলল, আরে কতদিন পর দেখা রোহিত, সেই ক্লাস 11-এর পর, তাই না? হ্যাঁ, সেই সেই আমি মাঝপথে স্কুল ছেড়ে দিলাম, তারপর তো 12 বছরেও আর ফিরতে পারিনি এখানে। তো যাই হোক, তাহলে বন্ধু দেখা হলো শেষটায়। চলছে সব ভেতরে, চো জমিয়ে গল্প হবে আজকে। আচ্ছা শোন, আমি কিন্তু আজ থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে। সে কি কথা? আচ্ছা আচ্ছা, তুই আগে একটু খেয়ে তো নে, তারপর দেখা যাবে। আরে কিছু করার নেই ভাই, দেখা হলো তবে থাকা আর হলো না। হ্যাঁ যাই হোক, এখন বল খবর কি তোর? হ্যাঁ, আমার আর খবর ছাড়, তুই বল। আমি আর কি বলবো, তুই তো বিয়ে করে সেটেলড হয়ে গেলি, আমি তো এখনও সেই একাই। তবে এবারে এসেছি একেবারে পার্মানেন্ট, কলকাতাতেই থেকে যাব। হ্যাঁ সে যাই হোক, বলছি শোন না, এই বৃষ্টির রাতে একটু গলা না ভেজালে কিন্তু এই রিইউনিয়নটাই জমবে না, কি বল? তা একটু স্কচ চলবে তো? একদম। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। স্কচ ঢালতে ঢালতে রোহিত বলল, তা বলছি, এই বৃষ্টির রাতে যদি একটা ভূতের গল্প হয় কেমন হবে? কিরে, তুই তো মিস্টার ভুতুরে এক্সপার্ট, সেই কলেজের দিনে যে বিরক্ত করেছিস আমাদের ভুতুরে গবেষণা নিয়ে, উফ, তা না চাইতেও ইনভলভ হতে হতো। হ্যাঁ তোর মনে আছে, তবে সেসব কম বয়সের পাগলামি। আচ্ছা বেশ, তাই মানলাম। তবে এই বৃষ্টির রাতে অন্তত একটা গল্প বল, যেটাই তখন বিরক্ত হতাম, আজকে সেটাই শোনার জন্য মন চাইছে রে, বল না প্লিজ। আচ্ছা বেশ, আমার একটা শোনা গল্প বলছি। এটা আমার এক কাকা বলেছিল, ওই রাধানগর গ্রামের কথা। তা সে অনেক দিন আগে। এটা গল্প না সত্যি জানি না, তবে এতটাই ভয়ঙ্কর যে আজ ভূতের গবেষণা ছেড়ে দিলেও এই গল্পটা ভুলতে পারিনি। সন্তু তার দাদা বৌদির সাথে থাকত। মা বাবাকে সে আগেই হারিয়েছে, এবার একমাত্র দাদাকে সে হারাতে বসেছে। এমনই এক বৃষ্টি ভেজা দিন ছিল সেদিন, যখন তার দাদা মৃত্যুশয্যায়। সারা রাত প্রবল বর্ষণের পরেও সকালেও বৃষ্টির দাপট যখন কমছে না, চিন্তায় পড়ে গেল সন্তু। তার দাদার যা অবস্থা, তাতে প্রাণটা যে কোনো সময়েই বেরিয়ে যেতে পারে। শুধু এই সময়ের অপেক্ষা। তাই বৃষ্টি চলতে থাকলে শ্মশানে গিয়ে সমস্যা হবেই। অঁচপাড়া গায়ের শ্মশান, সেখানে ইলেকট্রিক চুল্লি নেই। কাঠের চুল্লির এই ঝামেলা তো আর নতুন নয়, সে আগেও সমস্যায় পড়েছে। অবশেষে অপেক্ষার অবসান হলো। তার দাদা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ততক্ষণে সন্ধে নেমে গেছে। বৌদি আর ভাইজিকে যতটা পারল স্বাভাবিক রাখার চেষ্টা করল সন্তু। তবে ভাইজি ছোট, তাই তার বোধ শক্তি তেমন ছিল না, আর বৌদিও আগে থেকেই এই পরিণতির জন্য তৈরি ছিল। তাই বিশেষ সময় ব্যয় না করে শেষকৃত্যের জন্য শ্মশানের উদ্দেশ্যে রওনা দিল সন্তু। সঙ্গে চলল
আরও 4 জন শ্মশান বন্ধু। বৃষ্টিটা কিছুক্ষণের জন্য কমেছিল, তবে মরদেহ নিয়ে যাবার সময় আবার বৃষ্টির মুখে পড়ল সন্তুরা। গ্রামে ঠেলা গাড়িতেই দেহ নিয়ে যেতে হয়, তাই বৃষ্টি শুরু হতেই মরদেহ ভিজে গেল। সন্তু তাড়াতাড়ি প্লাস্টিক দিয়ে মুড়ে দিল দাদার মৃতদেহ। আফসোস করে বলল তার শ্মশান বন্ধুদের, আগেই যে কেন প্লাস্টিক দিয়ে ঢেকে আনলাম না, আর জানতামই তো বৃষ্টি আবার হবে, কি ভুলটাই যে হলো। আবার ঠিক 5 মিনিটে বৃষ্টিটা থেমেও গেল। একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সন্তু। তবে এই বৃষ্টির খেলা যে চলতেই থাকবে সে আর কে জানত। ওরা যখন শ্মশানে গিয়ে পৌঁছালো তখন আবার শুরু হলো বৃষ্টি। এবার বিরক্ত হয়ে সন্তু বলল, কি হচ্ছে বলতো নগেন, বৃষ্টির এই খেলা যে আর ভালো লাগছে না। হ্যাঁ সেই তো গো, কিন্তু কিছু তো করার নেই সন্তুদা, এই এখন চলতে থাকবে মনে হচ্ছে সারা রাত। যাকে চলো ভেতরে যাই। এই তোরা আয় আয় আয়, ধর 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 সবাই। এরপর মৃতদেহ নিয়ে ভিজতে ভিজতে শ্মশানের ভিতরে গেল 5 জনে। সেখানে 2টো মৃতদেহ নিয়ে অপেক্ষায় দাঁড়িয়েছিল 2 পরিবার। মৃতদেহগুলো সযত্নে প্লাস্টিকে ঢাকা, বৃষ্টি থামলেই কাঠ জ্বালাবে। সন্তুরা মৃতদেহ একটা বেঞ্চে রেখে কাছেরই একটা ছাউনিতে গিয়ে দাঁড়ালো। ইতিমধ্যেই বৃষ্টি আবার থেমে গেছে। অপেক্ষায় থাকা মৃতদেহগুলো দাহ করার প্রক্রিয়া শুরু হলো। খুব তাড়াহুড়ো করেই তারা নিয়মকানুন পালন করছিল, পাছে আবার বৃষ্টি আসে। ওই শ্মশানে এই দুটোই কাঠের চুল্লির জায়গা করা ছিল, তাই সন্তুদের সেই 2টি মৃতদেহর দাহ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষায় বসে থাকতে হবে। এছাড়া আর কোনো উপায় ছিল না। প্রথমে একটা কাঠের চুল্লিতে আগুন ধরানো হলো, সেটা একটা কোনো বৃদ্ধার মরদেহ ছিল। তারপর দ্বিতীয় কাঠের চুল্লিতেও মৃতদেহে মুখাগ্নি করা হলো। সেটি এক যুবতীর লাশ ছিল। দূর থেকে দেখে সন্তু যা বুঝল খুনের কেস, কারণ তার সামনে কাউকে যেতে দেওয়া হচ্ছিল না, একটা পুলিশ আটকে দিচ্ছিল। গ্রামে এভাবে কে খুন হলো আর কেন সেই নিয়ে ভাবতে লাগলো সন্তু। নগেনকে সে বলল, মেয়েটাকে বলতো নগেন, কিছু জানতে পারলাম না তো। শুনছিলাম তো পাশের গ্রামের একটা মেয়ে নাকি কাল রাতে আত্মহত্যা করেছে। ওই হবে হয়তো, কোনো ছেলে ঠকিয়েছে বোধ হয়, নয়তো এই বয়সে আর কেন এইভাবে জান দেবে বলো। অরুণ গল্প বলে চলেছিল। হঠাৎই রোহিত বলে উঠল, ভাই অরুণ, সরি, গল্পের মাঝখানে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? বলে ফেল। আচ্ছা, তোর কাকা তিনি গল্পটা জানলেন কি করে? কারণ ওই শ্মশান বন্ধুদের মধ্যে আমার কাকাও ছিল। আর এটা কোনো গল্প নয়, কাকার জীবনের সত্যিকারের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। কাকা ওই গ্রামেই তো থাকতো, সন্তুদের পাশের বাড়িতেই। এই তো কাকার কথাই বলতে যাচ্ছিলাম, আর তুই আটকে দিলি। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। আচ্ছা বেশ, আর আটকাবো না মাঝখানে, বল তারপর কি হলো? তবে বলতে হচ্ছে বেশ ইন্টারেস্টিং লাগছে, কিন্তু এই বৃষ্টির রাতের জন্য একেবারে আদর্শ গল্প। আচ্ছা, ওই মেয়েটা পড়ছিল তো, তারপর বৃষ্টি হচ্ছিল। অরুণ একটু হাসল, তারপর আবার বলতে শুরু করলো, বৃষ্টি মুখর দিনে বৃষ্টি কি এত সহজে থামে রে? থামে না। আর সেই দিনটাও এমনই একটি বৃষ্টির দিন ছিল। একদিকে ওই বৃদ্ধা, আর একদিকে ওই মেয়েটার মরদেহ পুড়ছিল চিতায়। সন্তুরা বৃষ্টি থেমে যাওয়ার পর আবার বেঞ্চে বসে অপেক্ষা করছিল। সন্তু তাকিয়েছিল সেই চিতাগুলোর দিকেই। রবি কাকা সেটা খেয়াল করছিল। কাকা বলল, সন্তু, ওদিকে ওভাবে তাকাস না রে বাপ, ওদের আত্মা ভর করবে। কি যে বলো কাকা, প্রথমত আত্মা কখনো ভর করে না। আরে ওসব হলো বাজে কথা। আর শ্মশান হলো সবচেয়ে পবিত্র জায়গা, এখানে কখনো ভূতের ভয় নেই। যাই হোক, আমি আসলে ভাবছি যে যদি বৃষ্টি শুরু হয় এখন আবার, তাহলে কি হবে? আরে মরাগুলো সব জ্বলছে এত তেজে, অথচ নিভে যাবে এক নিমেষেই। কি সাংঘাতিক ব্যাপার বলো তো। বৃষ্টি থামলে আবার জ্বালাতে হবে। আরে এসব এত ভাবিস না,
যত ভাববি ওই মরাগুলো তোর দিকে ততই আকর্ষিত হবে। কাকা, তুমি যে এত মজার কথা বলতে পারো আমি আজ জানলাম। হাসতে ইচ্ছে করছে না, তাও হাসাতেই হচ্ছে। যত সব ভুলভাল কথা। কথাটা শেষ হতেই আবার শুরু হলো প্রবল বেগে বৃষ্টি। যে যেখানে ছিল তাড়াতাড়ি ছাউনি খুঁজে আশ্রয় নিল। সন্তু কাঠের চুল্লির সামনে একটা ছাউনিতে গিয়ে দাঁড়ালো। ওটা ছিল ডোমেদের ঘর। একটা ডোম বেরিয়ে এসে বলল, এই বলে ডোম ঘরে ঢুকে গেল। সন্তু কি করবে বুঝতে পারছিল না। সামনেই মরাগুলো পুড়ছে। এবার যেন ভয়ে তার গাটা ছমছম করতে লাগলো। বৃষ্টির দাপটে আগুনের তেজ আস্তে আস্তে হালকা হচ্ছে। সন্তু না চাইতেও এক দৃষ্টিতে সেই চিতার আগুনের দিকেই চেয়ে রয়েছে। হঠাৎই তার খেয়াল হলো তার শ্মশান বন্ধুদের কথা। চারপাশে তাকিয়ে দেখল কেউ কোথাও নেই। এমনকি সেই মৃতের পরিবারের আত্মীয়দেরও আর দেখা যাচ্ছে না। মনে মনে বলল সে, কোথায় গেল সবাই? আমি কি তাহলে একা দাঁড়িয়ে আছি নাকি এখানে? শ্মশানে কি আমি ছাড়া আর কেউ নেই? তার দাদার লাশটা যেই বেঞ্চে রাখা ছিল সেদিকে তাকাতেই বুকটা ধড়ফড় করে উঠল সন্তুর। কারণ বেঞ্চ খালি, দাদার মৃতদেহ সেখানে নেই। লাশটা কোথায় গেল? কোথায় গেল দাদার লাশটা? দাদা, দাদা! এমন সময় হঠাৎ সন্তু দেখল শ্মশানে ঢোকার মুখেই একটা ছাউনি আছে। সেখানেই তার দাদার মৃতদেহ আগলে বসে আছে রবি কাকা আর নগেন। সে এবার নিশ্চিন্ত হলো। এদিকে বৃষ্টির কোনো বিরাম নেই, তখনও প্রবল বেগে হয়েই চলেছে। সন্তু এবারে কাঠের চুল্লির দিকে তাকাতেই দেখল বৃদ্ধার মৃতদেহ জ্বলতে জ্বলতে নিভে গেছে। আর যুবতীর কাঠের চুল্লিতে তখনও হালকা ফুলকি দেখা যাচ্ছে। তবে অবশেষে সেটাও নিভে গেল। ঘরের ভিতরে ডোম আছে কিনা দেখতে যেই তাকিয়েছে সন্তু, থমকে গেল এক নিমেষে। সেখানে কেউ ছিল না। ডোম কখন বেরিয়েছে সে টেরও পায়নি। তার মানে সে একাই দাঁড়িয়ে আছে দুটি চিতার সামনে, যেগুলির একটিও আর জ্বলছে না। দুটোতেই মৃতদেহ অর্ধেক পুড়ে নিভে গিয়েছে। তার গায়ে যেন শীতল বাতাস বয়ে যেতে লাগলো। যেই বিষয়টাতে ওর কোনো বিশ্বাস ছিল না, কোনো যুক্তি পায় না, আজ যেন তার জন্যই ভয় হতে লাগলো। চারপাশ অসম্ভব নিস্তব্ধ, ফাঁকা, কেউ কোথাও নেই। শুধু শ্মশানের দরজার কাছে রবি কাকা নগেন তার দাদার লাশটা নিয়ে বসে আছে। সন্তুর আশেপাশে কেউ নেই। অবশ্য কেউ নেই বলা ভুল, আছে দুটো আধপোড়া মৃতদেহ। এবার যেন রবি কাকার কথাগুলো প্রাসঙ্গিক বলেই মনে হলো তার। আর তাকালো না সে চিতার দিকে। চলে যেতেই চাইছিল সেখান থেকে, তবে এক অদৃশ্য শক্তি হয়তো তাকে যেতে দিচ্ছিল না। তাই তো পা বাড়িয়েই আবার ফিরিয়ে নিল। এমন সময় সে দেখল বৃদ্ধার চিতার উপরের কাঠগুলো সরে গেছে, নেই। ভয়ে ঢোক গিলতে লাগলো সন্তু। পাশের চিতা তখনও এক রকম আছে। ওদিকে বৃষ্টি প্রবল বেগে হয়েই চলেছে। দাদার মৃতদেহ কখন পোড়াতে পারবে সেই চিন্তায় ব্যস্ত হয়ে পড়ল সে। এমন সময় বৃদ্ধার চিতার বাকি কাঠগুলো নড়ে উঠল। এবার ভয়ে সেখান থেকে দৌড়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো সন্তু। ভয়ে থরথর করে কাঁপছিল সে। এমন সময় তার পাশে এসে এক বৃদ্ধা দাঁড়ালো। সন্তু তাকে দেখে আরো কাঁপতে লাগলো। বৃদ্ধা নাকে নাকে তাকে বলে উঠল, শরীরটা অনেকটাই পুড়ে গেছিল জানিস।
মাংস তো বিশেষ নেই, কঙ্কাল দেহ, তাও শেষটুকু পুড়তে দিল না এই হতচ্ছাড়া বৃষ্টি। আর ওই কাঠে শুয়ে থাকতে পারছিলাম না রে, তাই উঠে এলাম। এবার যতক্ষণ না বাকি দেহটা পুড়ছে মুক্তি নেই রে বাছা। বৃষ্টি কমবে তবেই জ্বলবে, ততক্ষণ অপেক্ষা করি। ও কি জ্বালা! না বেঁচে থেকে শান্তি পেলাম, আর না মরে। মানে মানে কি আপনি কোথা থেকে এলেন? বুঝতেই তো পারছিস বাছা, আমি ওই চিতা থেকে উঠে এলাম। দম বন্ধ হয়ে যাচ্ছিল কাঠের চাপে। একটু হালকা হই, চলে যাচ্ছি। সন্তু আর কিছু বলার মতো অবস্থায় ছিল না, ভয়ে চোখ বন্ধ করে দিল। তবে ভয় যে সেদিন তার পিছন ছাড়বে না এটা সে বুঝে গিয়েছিল। এরপর চোখ খুলতেই সে দেখল বৃদ্ধা আর তার পাশে নেই। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। তবে পরক্ষণেই যা দেখল তার চেয়ে ভয়ঙ্কর দৃশ্য সে আগে দেখেনি। বৃদ্ধা তার সেই আধ পোড়া দেহ নিয়ে কাঠের চুল্লির ওপরে গিয়ে বসে পড়েছে, আর সন্তুকে যেন বলছে, শোন বাচ্চা, বৃষ্টি থামলেই সুন্দর করে কাঠগুলো সাজিয়ে দিবি, যেগুলো সরিয়ে উঠেছিলাম। কারণ আমার বাড়ির কেউ মনে হয় না আর আছে এখানে, তাই তুই কাঠগুলো সাজিয়ে জ্বালিয়ে দিস একটু। কি রে, দিবি তো? যাই হোক, আপাতত এখানেই বসি। তুই যা ভয় পাচ্ছিস তাই ওখান থেকে চলে এলাম। সন্তু থরথর করে কেঁপেই চলেছিল। বৃদ্ধার দিকে তাকাবে না ভেবেও চোখটা ওই দিকেই চলে যাচ্ছিল বারবার। বৃদ্ধা আবার তাকে বলল, কিভাবে মরেছিলাম জানিস? আমার বউ আর ছেলে দিনের পর দিন না খেতে দিয়ে মেরে ফেলেছে আমাকে। আমার মরণ হলেই সম্পত্তি ওদের নামে হবে, তাই যাক গিয়ে। তুই এত ভয় পাস না বাছা, আমি তোর কোনো ক্ষতি করব না রে। তবে ওরা যদি থাকতো মজা দেখিয়ে দিতাম। আচ্ছা নে, আমি শুয়ে পড়লাম। বৃষ্টি থামলেই কিন্তু কাঠের নিচে শুয়ে ওপরে কাঠ দিয়ে দিবি, হ্যাঁ? এই বলে বৃদ্ধা শুয়ে পড়ল চুল্লির কাঠের ওপরেই। তারপরে আর কিছু না ভেবে সন্তু পালিয়ে যেতে চাইছিল। এতটাই ভয় পেয়েছিল সে যে দাদার কথাও যেন খেয়ালই ছিল না আর। দৌড়ে বেরিয়ে যাচ্ছিল, এমন সময় কে যেন ডাকলো তাকে। পিছু ডাকে দাঁড়িয়ে গেল সে। তুই আমাকে ছেড়ে চলে যাবি ভাই? পিছনে ফিরে দেখল
তার দাদার মরদেহ আগে যেই বেঞ্চে রাখা ছিল সেখানেই বসে আছে তার দাদা। হ্যাঁ দাদা, তুমি? কিন্তু তোমার দেহ তো ওখানে। ভাই, ওটা আমার শরীর, আর এটা আমার আত্মা। আমার শেষকৃত্য সম্পন্ন করেই এখান থেকে যাস ভাই, নয়তো আমার আত্মা যে শান্তি পাবে না, মুক্তি পাবে না। বেঁচে থেকে অনেক কষ্ট পেয়েছি ভাই, মরে একটু শান্তি দে তো দাদাকে। তোর হাতেই যে মুক্তি পাবো আমি। এই বৃষ্টির রাতে এখানে প্রেতাত্মারা তোকে বিরক্ত করবে, আমি জানি। বৃষ্টি না থামা অবধি তো ওদের লাশও জ্বলবে না, তাই না? আর ওদের দাহ শেষ না হওয়া অবধিও তো তুই আমাকে জ্বালাতেও পারবি না। মনে সাহস আন ভাই, এই সময়টাও পেরিয়ে যাবে। আমি তো আছি, তোর কিচ্ছু হতে দেব না, দেখিস ভাই। সন্তু দাদাকে জড়িয়ে ধরতে চাইল, তবে পারল না। মুহূর্তের মধ্যে তার দাদা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। সন্তু নগেন আর রবি কাকার কাছে যেতে চাইছিল, শ্মশানের প্রবেশদ্বারের কাছে, তবে সেটাও পারল না। কোনো এক অদৃশ্য শক্তি তাকে যেন এগোতেই দিল না। সে বুঝতে পারল এখানে অতৃপ্ত আত্মারা তাকে বাধা দিচ্ছে। তোমরা তোমরা কেন আমাকে বাধা দিচ্ছ? আমার একা ভয় করছে এখানে। আমাকে আমাকে ওদের কাছে যেতে দাও। ঠিক তখনই কে যেন তার পিঠ চাপড়ে তাকে ডাকলো। সন্তু, এত ভয় কিসের? আমরা আছি তো। ফিরে তাকাতেই সন্তুর প্রাণ যায় যায় অবস্থা। সামনে দাঁড়ানো নারী মূর্তি এতটাই ভয়ঙ্কর যে সে তাকিয়ে থাকতে পারছিল না তার দিকে। মেয়েটার মুখটা পুরো পুড়ে গেছে, একটা চোখ ভিতরে ঢুকে গেছে, আর একটা চোখ প্রায় বাইরে বেরিয়ে এসেছে। বিরক্ত করছো কেন? তোমরা আমাকে দেখো, আমি দাদার জন্য এখানে আছি। বৃষ্টিতে আটকে গেলাম, নয়তো এতক্ষণ অস্থি বিসর্জন বাড়ি চলে যেতাম। বাড়িতে গেলে আমি দেরি হচ্ছে। এদিকে বৃষ্টি কমলো তো নাই, বরং আরো জোরে শুরু হলো। ছাতা মাথায় দিয়েও ভিজে গেল সন্তু। সে আবার বলে উঠল, সরে যাও তোমরা আমার সামনে থেকে, সরে যাও। যতক্ষণ না আমার দেহ জ্বলছে আমি তো এখানেই থাকবো। একটু গল্প করতে এলাম তোর সাথে। এই বলে মেয়েটা সন্তুর হাতটা চেপে ধরল। সন্তু ভয়ে হাতটা কোনো রকমে ছাড়িয়ে দৌড়াতে গেলে ছাতাটা পড়ে গেল। সন্তু ছাতা তুলতে গেলে আবার সেই নারী প্রেতাত্মা তার পোড়া হাত দিয়ে সন্তুর হাতটা চেপে ধরল। সন্তু কাতরভাবে মিনতি করল, আমাকে দয়া করে ছেড়ে দাও, ছেড়ে দাও। প্রেতাত্মা আবার হাসতে শুরু করলো, তারপর হাতটা ছেড়ে দিয়ে বলল, বেশ, ছেড়ে দিলাম, যা। তবে তোকে একটা কাজ করতে হবে। আমাদের গ্রামে সাবির নামে যে ছেলেটা আছে, ওই বিশ্বাসঘাতকটাকে শাস্তি দেওয়াতে হবে। এটা ভালো মানুষের নাটক করছে, ওর মুখোশ খুলে দিতে হবে। আমার সাথে ভালোবাসার নাটক করে অন্য একজনকে বিয়ে করে নিল। জানিস, আমি 2 মাসের গর্ভবতী। লজ্জায় গায়ে আগুন দিয়ে মরতে হলো। তুই ওর ব্যবস্থা করিস। কিরে কিরে কিরে, করবি তো ব্যবস্থা? আচ্ছা, কি মুশকিল, আমি কি করব বলুন তো? তাকে তো আমি চিনিও না, আর প্রমাণ করব কিভাবে? আচ্ছা, ঝামেলায় ফেললেন দিদি, আমায় ক্ষমা করুন। আমি এসব পারবো না। তোকে তো পারতেই হবে।
আর প্রমাণ আমি তোকে দেব। আমার মোবাইল ফোনটা সস্তার হলেও ছবি ঠিকঠাকই ওঠে। অনেক ছবি আছে আমার মোবাইলে ওর। এমন ছবি আছে আমাদের যে ওকে ফাঁসাতে বাধ্য। তুই শুধু আমার বাবার কাছে গিয়ে ফোনটা নিয়ে ছবিগুলো বাবাকে দেখিয়ে দিবি, ব্যাস। তারপর যা করার আমার বাবা করবে। বাবাকে বলবি গ্রামের পঞ্চায়েত প্রধানকে গিয়ে ছবিগুলো দেখাতে। গ্রামের সবার সামনে বেজ্জত সালা, বউটা ছেড়ে চলে যাক, ছাড়খাড় হয়ে যাক ওর সংসার। তবেই আমার আত্মা শান্তি পাবে। তবেই আমার আত্মা শান্তি পাবে। উফ, এই বৃষ্টির মধ্যে সব কি ঝামেলায় পড়লাম আমি। আমার দেহটা ওই কাঠের চুল্লির মাঝখানে আগ পোড়া অবস্থায় পড়ে আছে। বৃষ্টি কমলে ওটা আবার জ্বালিয়ে দেওয়া হবে। তবে তুই এই কাজ না করলে আমি যে মুক্তি পাবো না, মুক্তি হবে না, আমার মুক্তি হবে না। আর কতজনকে মুক্ত করব আমি? হে ভগবান, কিসের পরীক্ষা নিচ্ছ? ওদিকে বৃষ্টিতে প্রায় কাক ভেজা অবস্থা সন্তুর। ঠান্ডায় কাঁপতে লাগলো সে। তোর দাদার মৃতদেহ যেখানে রাখা আছে তার পাশে আমার বাবা অপেক্ষা করছে আমার অস্থি নেওয়ার জন্য। ওখানে যা ওখানে বল আমার বাবাকে সবটা। আর ছবিগুলো দেখিয়ে যা যা বলতে বললাম সেভাবে বাবাকে বুঝিয়ে দিবি। আর ভিজিস না, ঠান্ডা লেগে যাবে, যা। এই বলে প্রেতাত্মা চলে গেল। সন্তু আর বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে পারছিল না। একটা ছাউনি খুঁজতে লাগলো সে। তবে ডোমের খড় ছাড়া আর ছাউনি শ্মশানে ছিল না। একমাত্র প্রবেশদ্বারের কাছে যেখানে অপেক্ষা করার জায়গা, সেখানে যাওয়া ছাড়া আর উপায় ছিল না সন্তুর। সে এগোতে লাগলো সেই দিকেই। আর তার চলার পথের সঙ্গী হলো সেই নারী প্রেতাত্মা। তার বিকট আর্তনাদে ফিরে তাকালো সন্তু। সে এক ভয়ঙ্কর কান্নার শব্দ। সে দেখল সেই প্রেতাত্মা কাঁদতে কাঁদতে এগিয়ে চলেছে তার সাথেই। এরপর সন্তু সেই প্রেতাত্মার কথা মতো সবটা করল। তারপর সেখানে কিছুক্ষণের জন্য বসে পড়ল সে। পাশেই তার দাদার মৃতদেহ রাখা ছিল। নগেন আর রবি কাকা অবাক হয়ে দেখতে লাগলো সন্তুকে। তারপর নগেন আস্তে করে জিজ্ঞেস করল, কি গো সন্তুদা, এতক্ষণ ওদিকে একা একা কি করছিলে? হ্যাঁ, আমরা তো ভাবছিলাম তুমি এখানে এসেই বসবে। হ্যাঁ, শুধু শুধু ভিজে গেলে। আর এই লোকটাকে কার ছবি দেখাচ্ছিলে? আবার পঞ্চায়েতকে জানাতেও বললে। কিছুই তো বুঝলাম না ভাই। সে অনেক কথা। এ বৃষ্টির রাতে এখানে যেভাবে ফাঁসলাম, না জানি আরো কি কি হতে বাকি আছে এখনো। আর বৃষ্টিও থামার তো কোনো লক্ষণ আমি দেখছি না। তা তোকে এরকম দেখাচ্ছে কেন? কিরে, তুই ঠিক আছিস তো? হ্যাঁ গো, এখন ঠিক আছে রবি কাকা। তবে কতক্ষণ ঠিক থাকতে পারবো আমি জানি না। এমন সময়ে হঠাৎই বৃষ্টি থেমে গেল। সবাই ব্যস্ত হয়ে পড়ল মরা দাহ করার জন্য। প্রথমে সেই যুবতীর চুল্লিতে আগুন ধরানো হলো। সন্তু তাড়াতাড়ি ছুটে গেল চুল্লির কাছে। দেখল যুবতীর চিতায় আবার আগুন জ্বলছে। কাঠ দাউ দাউ করে জ্বলে উঠেছে। তার সাথেই এক বিকট কান্নার আওয়াজে যেন চারপাশটা ভরে গেছে। চুল্লির সামনেই তার বাবা দাঁড়িয়ে কাঁদছে, আর তার পাশেই সেই প্রেতাত্মা বসে বসে কাঁদছে। সন্তুকে দেখে প্রেতাত্মা বলল, তুমি যা করলে ভাই, আমি কৃতজ্ঞ। আমি সত্যি কৃতজ্ঞ। এবার আমার আত্মা একটু হলেও শান্তি পাবে। তবে বাবাটাকে আর দেখতে পারছি না এভাবে কাঁদতে। আসলে ওই ছবিগুলো দেখানোর পর বাবা আরো ভেঙে পড়েছে।
সময় লাগবে সামলে নিতে। তবে তবে আমার দৃঢ় বিশ্বাস যে বাবা কালকে শক্ত হয়ে ঘুরে দাঁড়াবে আর আমার হয়ে প্রতিশোধ নেবে। ওই ওই নরকের কীটটা চলে পুড়ে ছয় হলে তবেই আমার মুক্তি হবে। ততদিন এই শ্মশানেই আমি থাকবো। তবে তোর কাজ তো এখনো শেষ হয়নি। এই পাশের চুল্লির বুড়িটা কি বলছিল ভুলে গেলি? ওই দেখ, ওই চুল্লির কাঠগুলোর কি অবস্থা। যা যা কি সাজিয়ে দে যা। এই বলে অদৃশ্য হয়ে গেল প্রেতাত্মা। সন্তুর মনে পড়ল বৃদ্ধার কথাগুলো। সত্যি কেউ নেই যে তার কাঠ সাজাবে। ছেলে এসে আগুন দিয়ে বাড়ি চলে গেছে। অস্থি নেওয়ার প্রয়োজনটুকুও বোধ করেনি সে। সন্তু সযত্নে সাজিয়ে দিল কাঠগুলো, তারপর ডোমের সাহায্য নিয়ে তাতে আগুন জ্বালিয়ে দিল। আগুনের দিকে তাকিয়ে তার যেন মনে হলো সেই বৃদ্ধা তাকে ধন্যবাদ জানিয়ে আশীর্বাদ দিচ্ছে। আবার সন্তু অপেক্ষা করতে লাগলো দাহকর্ম শেষ হওয়া পর্যন্ত। আর একটু অপেক্ষা, তারপরেই সেই সময়। ইতিমধ্যে বৃষ্টি আবারও শুরু হলে ধৈর্য আর যেন বাঁধ মানল না সন্তুর। বিরক্ত হয়ে আপন মনে বলে উঠল, তো শালা কখন যে এই খেলা শেষ হবে কে জানে, আবার সব নিভে যাচ্ছে। ছাতাটা আবার খুলতে চেষ্টা করলো সে, তবে পারল না। কোথাও একটা যেন বাঁধা পেল। অবশেষে ভিজে শরীরে আবার সেই ডোমের ঘরের ছাউনির তলায় দাঁড়ালো সে। ওদিকে যে যেখানে পারল আবার গিয়ে আশ্রয় নিল। তবে তার আশেপাশেও কেউ ছিল না। বেশিরভাগ সবাই শ্মশানের বাইরেই বেরিয়ে গেল আগের মতোই। সন্তু হয়তো অলৌকিক শক্তির হাত ধরেই চালিত হয়ে চলেছে এখনো, তাই শ্মশান থেকে বেরোনোর কথা তার মাথাতেও এলো না। উপরন্তু সেই চুল্লির সামনের ছাউনিতে গিয়েই আবার দাঁড়ালো সে। আবারও কাঠের চুল্লির আগুন ধীরে ধীরে কমতে কমতে নিভে গেল। কারণ আবার যে সেই ভূত প্রেতাত্মা ডাকবে তাকে, এই ভয় তার চেপে বসল। এমন সময় শ্মশানে আর একটা মৃতদেহ এলো। তবে বৃষ্টির দাপট বাড়লে তাকে ফেলেই তার পরিবারের লোকেরা চলে গেল। দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে একটা বাচ্চার মৃতদেহ। চারপাশ ফাঁকা হতেই দেখা গেল সেই বাচ্চার দেহটা ধীরে ধীরে ডোমের ঘরের দিকেই এগোচ্ছে। অর্থাৎ সন্তুর কাছেই যেন আসতে চাইছে সে। সন্তু তা বুঝতে পেরে পালাতে যাচ্ছিল, এমন সময় তাকে কে যেন পিছন থেকে জাপটে ধরল। সন্তু চাইলেও ছাড়াতে পারল না নিজেকে। সে এক পোড়া হাত। সে বুঝল এটা নিশ্চয়ই সেই নারীর প্রেতাত্মা যার মৃতদেহ চিতায় পুড়ছিল এতক্ষণ। এবার সন্তু একটু গলা খাঁকড়িয়ে বলল, আর কি চাই তোমার? তুমি যা বললে সবই তো করে দিয়েছি। এবার এবার আমার পিছন ছাড়ো। তোকে তো ছেড়েই দিয়েছি রে, তুই তো আমার কাজ করেই দিয়েছিস। তবে বাচ্চা ছেলেটা কি বলছে শুনবি না? ও হয়তো কিছু চায় তোর কাছে, তাই এগিয়ে আসছে তোর দিকে। আমার জন্য করলি, ওই বুড়িটার কাছে আগুন দিলি। যদিও বৃষ্টি থামলে আবার দিতে হবে, তাই বলছিলাম আমাদের কথা রাখলি, আর ওই অকালে প্রাণ দেওয়া শিশুটার কথা রাখবি না? আর কি কি করবো আমি বলো তো? কার কার কথা রাখবো? এই বৃষ্টির অনাসৃষ্টিতে এমন ফেঁসেছি যে নিজের দাদাকেই এখনো দাহ করতে পারলাম না, নিজের রক্তকেই শান্তি দিতে পারলাম না। আবার আবার বৃষ্টি শুরু হলো। কি যে হচ্ছে আমার আর ভালো লাগছে না। তুমি পথ ছাড়ো, যেতে দাও আমাকে। প্রেতাত্মা পথ ছেড়ে দিল। তবে ততক্ষণে সেই বাচ্চা ছেলেটার মৃতদেহ সন্তুর সামনে চলে এসেছে। ফুটফুটে সুন্দর একটা বাচ্চা, বছর 9 কি 10 হবে। প্লাস্টিকের ওপর দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে সারা দেহ তার নীল হয়ে গেছে। মনে হচ্ছে যেন শান্তিতে ঘুমোচ্ছে সে। সন্তু পাশ কাটিয়ে তাড়াতাড়ি যেতে চাইল,
তখনই বাচ্চাটা বলে উঠল, আমার কথা রাখবে না কাকু? সন্তু কেঁপে উঠল, দেখলো বাচ্চাটা উঠে দাঁড়িয়েছে। সন্তুর দিকে সে গোল গোল চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কাকু, তুমি জানতে চাইবে না আমি তোমার কাছে কেন এলাম? আমি কি চাই? না, আমি কিছু জানতে চাই না। তুমি যাও, যাও বলছি, চলে যাও। ছেলেটা সন্তুর পা ধরে ঠেলতে লাগলো। সন্তু ভেজা শরীরে আর যেন ভালো করে কথাও বলতে পারছিল না। জড়িয়ে জড়িয়ে বলল, দয়া করে একটু শান্তি দাও তোমরা আমায়। আমিও যে শান্তি চাই কাকু। আমাকে এই বয়সে মরতে হলো, কত কষ্ট হচ্ছে বলো তো আমার আত্মার। তুমি চাইলেই আমার আত্মা শান্তি পাবে। সন্তুর এবার মায়া হলো, বলল, বেশ, বলো বলো কি করলে শান্তি পাবে তুমি? আমাকে কি করতে হবে? কি হয়েছিল তোমার সাথে বলো। আমার সৎ বাবা আমার খাবারে বিষ মিশিয়ে আমাকে মেরে ফেললো জানো। আসলে বাবা আমাকে সহ্য করতে পারতো না, কখনো ভালোই বাসেনি, শুধু ভাইকেই ভালোবাসে। আসলে আমি তো বাবার নিজের ছেলে নই, তাই জন্যই বাবা মেরে ফেললো আমাকে, যাতে আমাকে আর মানুষ করতে না হয়, টাকাটা বেঁচে যায়। তুমি শুধু আমার কাকাকে গিয়ে এই সত্যিটা বলে দাও না কাকু, তাহলে মাও জেনে যাবে। আর কাকা এই কথা জানলে বাবাকে কখনোই ছাড়বে না, কারণ কাকা আমাকে খুব ভালোবাসতো। সৎ হলেও কাকা আমাকে নিজের মতোই দেখতো। ওই দেখো ওখানে বসে আছে কাকা, বাবা আসেনি, কাকা আর পাড়ার কাকুরা এসেছে। কি পারবে তো কাকু? ওরা আমার মুখের কথা বিশ্বাস করবে না। তুমি বলবে আমি বলেছি। তুমি চলো, আমিও যাচ্ছি তোমার সাথে। কাকা হয়তো আমাকে দেখতে পাবে না, তবে আমি যে আছি তা আমি ঠিক কোনোভাবে বুঝিয়ে দেব। চলো কাকু। এদিকে বৃষ্টি একইভাবে পড়ে চলেছিল। সন্তু সামনের দিকে এগোতে লাগলো, আর সেই ছেলেটির আত্মাও তার পিছন পিছন হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সন্তু হঠাৎ দাঁড়িয়ে পিছনে ফিরে দেখতেই ছেলেটিও দাঁড়িয়ে গেল, বলল, পিছনে তাকিও না কাকু, আমি আছি, তুমি চলো। আবার একইভাবে চলতে লাগলো সন্তু আর ছেলেটির আত্মাটি। ছেলেটির কাকা শ্মশানের প্রবেশদ্বারের কাছে যে ছাউনি আছে সেখানে বৃষ্টি ছাড়ার জন্য বসে অপেক্ষা করছিল। সন্তু তার কাছে গিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বলল, আপনার ভাইপোকে আপনার দাদা খাবারে বিষ মিশিয়ে খুন করেছে, কারণ উনি ওকে সহ্য করতে পারতেন না। ছেলেটির কাকা আর তার পাড়ার সবাই উঠে দাঁড়ালো। সন্তুর কথা জড়িয়ে যাচ্ছিল, কাঁপছিল, তাও তারা বুঝতে পারল সবটাই। ছেলেটির কাকা বলল, কি বলছেনটা কি আপনি এসব? কে আপনি? আর আপনি কেন এরকম বলছেন? আপনি কি আমার দাদাকে চেনেন? আর আমার দাদা কেনই বা এই সমস্ত কাজ করবে? কারণ আপনার ভাইপো তো আপনার দাদার সৎ ছেলে, আপনি তো ওর সৎ কাকা। সন্তুর কথা শুনে অবাক হলো ছেলেটি। আপনি আপনি এত কিছু জানলেন কি করে? আমি তো আপনাকে চিনিও না। আমিও আপনাকে চিনি না। লোকটি কিছু বুঝতে পারল না। তাহলে আপনি এই সমস্ত জানলেন কি করে? কে বলল আপনাকে? আর কি প্রমাণ আছে আপনার কাছে যে আপনি এই কথাগুলো বলছেন? আপনার ভাইপোই তো বলল, ও এখানেই আছে, আমাদের শুনতে পাচ্ছে। ভয় পেয়ে গেল লোকটি। কি কি বলছেন কি আপনি এসব? হ্যাঁ, এসব আবার হয় নাকি? দেখুন, বৃষ্টি থামলেই আমরা খোকাকে দাহ করে চলে যাব। এই সমস্ত ফালতু কথা শুনতে আমরা মোটেও ইচ্ছুক নই। আর আপনার কাছে কি প্রমাণ আছে যে এই সমস্ত আজে বাজে কথা বলছেন আপনি? এবার বাচ্চাটি সন্তুকে বলল, কাকু তুমি ওদের বলো, আমি যে আছি তার প্রমাণ এই বেঞ্চটা দেখলেই ওরা বুঝবে। সন্তু ঠিক সেটাই বলল ওদের। তারপর বেঞ্চের দিকে তাকাতেই চমকে উঠল সকলে। বেঞ্চটা হঠাৎই নড়ে উঠল। কেউ বসলে যেমন হয়
ঠিক তেমন। ছেলেটির কাকা এবার বিশ্বাস করতে বাধ্য হলো আর বলল, খোকা আপনাকে এই কথাগুলো বলেছে? আমি তো ভাবতেই পারছি না। দাদা এতটা খারাপ মানুষ, কাউকে মেরে ফেলতে পারে, আর ওইটুকু বাচ্চাটাকে কি করে, কিভাবে? ছি 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 ছি, কিচ্ছু বলার নেই, কিচ্ছু না। আমি তো খোকাকে কতটা ভালোবাসতাম, তাহলে দাদা একটু ভালোবাসতে পারলো না? খোকা তুই চিন্তা করিস না, দাদাকে আমি শাস্তি দেব। আপনি খোকাকে বলুন ওর কাকা ছাড়বে না, ওর কাকা ওর খুনিকে উচিত শিক্ষা দেবেই। ও শুনেছে আপনার কথা, ব্যাস আপনার দেওয়া এই কথাটা রাখবে, তাহলেই ওর নিষ্পাপ আত্মাটা শান্তি পাবে। এরপর ছেলেটির আত্মা যেন নিশ্চিন্ত হয়ে বিদায় নিল, আর সন্তু ওই ছাউনিতেই বসে পড়ল। এবার ঠান্ডায় ওর অবস্থা খুবই কাহিল, সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছিল। ওখানে রবি কাকা আর নগেন বসেছিল। নগেন বলল, সন্তুদা, তোমার অবস্থা তো খুব খারাপ দেখছি। কেন যে এভাবে ভিজলে? কোনো জামাও নেই যে পাল্টাবে। না না, তোমাকে যেরকম দেখাচ্ছে ভয় লাগছে আমার, নিউমোনিয়া না হয়ে যায়। সন্তু আর কিছু বলতে পারছিল না, শুধুই কেঁপে চলেছিল। ওদিকে বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টির জলে শ্মশান জলে থই থই করছিল। আরও কিছুক্ষণের মধ্যে প্রায় কোমর সমান জল হয়ে গেল। সন্তু আর যেন বসে থাকতেও পারছিল না। এমন সময় কেউ এসে তার পাশে বসল। সন্তু কাউকে দেখতে পারল না এবার, তবে অনুভব করতে পারল। তারপরেই এক জোরালো কণ্ঠস্বর শোনা গেল, ভাই আর কিছুক্ষণ, এই তো বৃষ্টি থেমেই যাবে। তারপর ওই বুড়ি মানুষটার চিতায় আগে আগুন দিস, আর ওই দাহ শেষ হলেই তো আমাকে দাহ করবি। আর একটু সহ্য কর ভাই, আর একটু কষ্ট কর, আমি তো আছি তোর পাশে। তারপর সন্তু তার দাদার স্পর্শ যেন সারা শরীরে অনুভব করল, আর তারপরেই সে বুঝল তার দাদার আত্মা চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি থেমে গেল। সবাই যে যেখানে ছিল আবার শ্মশানে এসে তাদের কাজ সারতে ব্যস্ত হয়ে পড়ল। প্রথমে যুবতীর চিতা জ্বালানো হলো। সন্তুকে নগেন আর রবি কাকা ধরে ধরে সেই বুড়ির চিতার কাছে নিয়ে গেল। সন্তু যেন আর চোখ খুলে রাখতেও পারছিল না। গামছা দিয়ে তাকে মোছানো হয়েছে, তবে ভেজা জামা তো বদলের উপায় নেই। তাই অতক্ষণ ভেজা অবস্থায় থেকে তার জ্বর চলে এসেছে। এছাড়া শ্মশানে যা যা ঘটে চলেছে তার সাথে, তাতে সে ক্লান্ত। কোনো রকমে চোখ খুলে তাকিয়েছিল সে। নগেন একটা কাঠ জ্বালিয়ে তার হাতে দিল। সন্তুর হাত কাঁপছিল, ধরতে পারছিল না সেই কাঠ। তখনই দেখল সেই কাঠের চুল্লির ওপর বৃদ্ধা বসে আছে। সন্তুকে সে বলল, আমার নিজের লোকেরাই আমার দাহ সম্পন্ন না করেই চলে গেল। তোকে আর কি বলি বাছা, তবুও বলছি, তুই না করলে আর কে করবে বল? তুই তো আমার ছেলের মতো, তুই পারবি, ঠিক পারবি। ছেলেটা তো শান্তি দিল না, তুই আমাকে শান্তি দে বাবা। বৃষ্টিও আর হবে না দেখিস, এবার সব ঠিক হয়ে যাবে। আর কিছুক্ষণেই তোর দাদার শেষকৃত্য সম্পন্ন করে তুই বাড়ি চলে যেতে পারবি। আর শোন, আমার অস্থি কিন্তু ভাসিয়ে দিস এই নদীর জলে,
তবেই কাজ সম্পন্ন হবে। জানি অনেক ঝামেলায় ফেলেছি তোকে, অন্যায় আবদার করছি, তবে আমার আত্মার শান্তির জন্য এটুকু তো চাইতেই হবে। আর সময় নষ্ট করিস না বাবা, উড়িয়ে দে আমার বাকি অংশটুকু। বুড়ো চামড়া তো আর বেশিক্ষণ লাগবে না। এই বলে বৃদ্ধা হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল। সন্তু যেন একটু জোর পেল, তাও ওর হাত কাঁপছিল। তখনই কে যেন ওর হাত এসে ধরল। সন্তু সেই স্পর্শ অনুভব করল। এই আর কেউ নয়, তার দাদার স্পর্শ। তার হাত কাঁপা বন্ধ হলো। সে আগুনটা চুল্লির কাঠে ধরিয়ে দিল। জ্বলতে লাগলো পাশাপাশি দুটি চিতা। তারপর বৃদ্ধার দেহ পুড়ে ছাই হবার পর তার দাদার মৃতদেহ সেই চিতায় জ্বালানোর প্রস্তুতি শুরু হলো। চিতায় আগুন দেবার পর অপেক্ষা করল কিছুক্ষণ তারা। ততক্ষণে সন্তু ঘুমিয়ে পড়েছে। তার গায়ে ধুম জ্বর। দাহ সম্পন্ন হবার পর নগেন আর রুবি কাকার সাহায্যে কোনো রকমে সে নদীর পাড়ে গেল। প্রথমে তার দাদার অস্থি, তারপর সেই বৃদ্ধার অস্থি ভাসিয়ে যেন এক পুণ্যের কাজ করল সে। তারা যখন নদীর পাড় থেকে ওপরে উঠে এলো, ততক্ষণে সেই ছোট্ট শিশুটার দেহ চিতায় উঠে গেছে। সন্তু দাঁড়িয়ে গেল তার চিতার সামনে। ছেলেটির কাকা তার ভাইপোর চিতায় আগুন দিল। জ্বলতে লাগলো এক নিষ্পাপ প্রাণ। সন্তু ফিরে যাবে বলে ওদিকে ফিরতেই তার হাত ধরে কি যেন টানল। ফিরে দেখল সেই ছেলেটির আত্মা তার সামনে দাঁড়িয়ে। বাচ্চাটি কিছু বলল না, শুধুই করুণ দৃষ্টিতে সন্তুর দিকে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর অদৃশ্য হয়ে গেল। সন্তু বুঝল হয়তো ধন্যবাদ জানালো বাচ্চাটা। সে আবার সামনের দিকে হাঁটতে থাকল। তারপর শ্মশানে প্রবেশদ্বারের কাছে যেতেই থমকে দাঁড়িয়ে গেল সন্তু। সামনে সেই বৃদ্ধা আর সেই যুবতীর আত্মা দাঁড়িয়ে। তার শ্মশান বন্ধুরা কিছুই বুঝল না। নগেন বলল, কি গো সন্তুদা, কি হলো? দাঁড়িয়ে গেলে যে, চলো। তারপর সন্তু দেখল সেই যুবতী আর বৃদ্ধার প্রেতাত্মা আবার অদৃশ্য হয়ে গেল। তারাও যে তাকে ধন্যবাদ জানাতেই এসেছিল তা বুঝতে আর বাকি রইল না সন্তুর। এরপর ঠেলা গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তারা। বৃষ্টি শুরু হলো। সবাই ছাতা বের করে বসল। শ্মশান তখনও বেশি দূর ছাড়ায়নি। করুণ কান্নার আওয়াজ আসছিল শ্মশান থেকেই। সবাই ভয়ে মুখ চাওয়াচাই করছিল। নগেন বলল, কি গো সন্তুদা, এটা আবার কেমন আওয়াজ? ওভাবে কি কাঁদছে? অতৃপ্ত আত্মারা, সময়ের আগেই যাদের প্রাণ গেছে আর যারা সারা জীবনে শান্তি পায়নি, নিজেদের মানুষদের কাছ থেকেই যন্ত্রণা পেয়েছে, এ তাদের করুণ আর্তনাদ। আচ্ছা সন্তু, একটা প্রশ্ন কিন্তু বারবার আসছে আমার মনে। এই আমরা যে শ্মশানে যেতেই যখন বৃষ্টি আরম্ভ হলো, তারপর থেকেই তুই ওই চুল্লির কাছে কি করছিলিস? আমরা ছাউনিতে বসে তোর জন্য তো অপেক্ষায় ছিলাম, তবে তুই আর এলি না। ওখানে একা একা বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজছিলিস কেন রে তুই? হ্যাঁ, আর তোর ছাতাও তো ছিল তোর কাছে, তাও তুই কি করে এত ভিজে গেলি বলতো? তারপরে বুড়ির মৃতদেহ জ্বালানোর কথাই বা কে বললো তোকে? ওর তো বাড়ির লোক ছিল নিশ্চয়ই। আর ওই বাচ্চারা আত্মা, সেও কি সত্যিই তোকে দেখা দিয়েছিল? আর ওই মেয়েটার কেসটা, আরে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। একটু বুঝিয়ে বলবি সবটা? আচ্ছা শোন, যদি তোর শরীর ভালো না লাগে তাহলে কষ্ট করে আর আজকে বলতে হবে না, কাল তোর বাড়ি গিয়ে সব শুনে নেব ক্ষণ। না কাকা, এখনই সব বলছি। যা অদ্ভুত ভয়ঙ্কর সব কাণ্ড হলো আজ,
এখনো যে কথা বলতে পারছি এ যেন আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। একটা সময় তো কথা হারিয়ে ফেলেছিলাম, তারপর আবার হঠাৎই শক্তি ফিরে পেলাম। জানি না এই অলৌকিক শক্তির কবলে আমি কেন পড়লাম। তোমরা তো এতজন ছিলে, তাও আমাকেই কেন ওই অতৃপ্ত প্রেতাত্মারা দেখা দিল? সবাই একটু নড়ে বসল। ভুলু বলল, এই রবি কাকা, বলছি ছেড়ে দাও না, কালকে শুনো, আমি আবার ভয় পাই। তুই শুনেই ভয় পাচ্ছিস রে ভুলু? আমার জায়গায় থাকলে তাহলে কি করতিস? আমার সাথে তো এতক্ষণ সবটাই ঘটল। আজ বৃষ্টিতে ভেজা শ্মশানের এই রাত আমি কোনোদিনও ভুলব না। মায়ের জন্য যখন শ্মশানে এসেছিলাম সেটাও এক বৃষ্টির রাত ছিল। তখনও এক পেতনি পিছনে পড়েছিল, আমার মনে আছে। সে তো যা ভয়ানক ছিল, ঘাড়ে চেপে বসেছিল আমার, বলছিল আমার বাড়ি যাবে। যাই হোক, সেদিন স্বয়ং হনুমানজি আমাকে রক্ষা করেছিল। আর আজ যারা আমায় দেখা দিয়েছে তারা সবাই পবিত্র আত্মা। অতৃপ্ত নিষ্পাপ আত্মারা আমার মাধ্যমে একটু শান্তি খুঁজে নিল। তারা কেউই কিন্তু আমার ক্ষতি করতে চায়নি, বরং আমি ওদের একমাত্র ভরসা ছিলাম। না না সন্তুদা, প্রথম থেকে বলো না। এই মাঝরাতে বৃষ্টির মধ্যে গ্রামের ফাঁকা রাস্তায় ভূতের গল্প শোনার মজাই আলাদা, তাও যেখানে গল্পটা আবার সত্যি। না না না, তুমি বলো তো, যে ভয় পাচ্ছে পাক, তুমি বলো না। এরপর সন্তু প্রথম থেকে সবটা বলতে শুরু করলো, আর সেই গল্প শুনতে শুনতেই বাড়ি পৌঁছে গেল তারা। গল্প যখন শেষ হলো, কারোর মুখে আর কোনো কথা বেরোলো না। ততক্ষণে ভোরও হয়ে গেছে। সবাই যে যার বাড়ি চলে গেল। রবি কাকা সন্তুকে ঘরের ভিতরে ছেড়ে এলো। খুব অদ্ভুতভাবেই সন্তুর গায়ে আর তখন জ্বর ছিল না। সে তখন নাকি অনেকটাই সুস্থ। আসলে এসবই হয়তো সেই অলৌকিক শক্তিরই যোগ। সেই অতৃপ্ত আত্মাদের যে বড় শান্তি দিয়েছিল ছেলেটা, তাই হয়তো। রোহিত এতক্ষণ মন দিয়ে গল্পটা শুনছিল, এবার বলল, আচ্ছা, তোর মনে হয় যে তোর রবি কাকার গল্পের এই কথাগুলো সত্যি? মানে এইরকম হয় নাকি আবার? না মানে দেখ, আমি তো এসব কোনোদিনই মানি না, সে তো জানিসই। তবে কোনো যুক্তি পেলে মানতে পারি। শ্মশানে বৃষ্টি শুরু হলো আর একের পর এক আত্মা ওকে দেখা দিল, ঠিক আছে, তো ওর সাথে কথাও বলল, আর তার সঙ্গে ওদের আত্মার শান্তির জন্য সন্তুকেই বেছে নিল। দেখ, আরও তো অনেকেই ছিল ওই শ্মশানে, তাই না? তাহলে একমাত্র সন্তুকেই কেন? মানে এই বিষয়টা ঠিক। আরে ভাই, আত্মারা সবাইকে দেখা দেয় না, বা সবার সাথে কথা ওরা বলতে পারে না বা চায়ও না। একমাত্র কিছু বিশেষ মানুষই এই ভূত প্রেতদের দেখতে পায় বা শুনতে পায়, কারণ সেই আত্মারা তাদের স্বইচ্ছায় দেখা দেয় বলি, বুঝলি? আচ্ছা, তুই এত কনফিডেন্টলি বলছিস কি করে? আরে ভাই, জানিস তো, এক সময় এইসব নিয়েই ছিলাম, আর তুই তো নিজেও বললি। তবে আমার যেন ঠিক বিশ্বাস হচ্ছে না, কিছু মনে করিস না। দেখ রোহিত, তুই গল্প শুনতে চাইলি, আমি একটা সত্যিকারের ঘটনা শোনালাম। এবার বিশ্বাস অবিশ্বাস তোর ব্যাপার, তাই না? তবে আমার কিছু অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি, যখন গবেষণা করেছি তখন যেমন প্রমাণ পেয়েছি যে তারা আছে, আজও সেটা একইভাবে বিশ্বাস করি। আর আমি বলছি, এটাই কি তোর পক্ষে যথেষ্ট নয়? বেশ, তাহলে এক্ষুনি এমন কিছু একটা প্রমাণ দেখা, তাহলে আমি এক্ষুনি বিশ্বাস করে নেব। আচ্ছা, এতদিন পর আমরা কি শুধুই ভূতের গল্প করব? অন্য কিছু বল, তোকে একটু শুনি। কি জানি আজকের পর যদি আর না শুনতে পাই। অরুণের কথা শুনে কেমন যেন লাগলো রোহিতের। একটু রেগে গিয়ে বলল, মানে এই কি বলতে চাস তুই? শুনতে পাবো না কেন? আমি কি মরে যাব নাকি নাকি তুই মরে যাবি? ধর, সত্যি যদি আমি এই অরুণ, যা শাট আপ। এতদিন পরে দেখা হলো, তার মধ্যে আবোল তাবোল বকছে। চুপ কর, একটু চুপ কর, ভালো লাগছে না আমার এসব শুনতে। আচ্ছা, আর বলবো না, সরি, জোকস অ্যাপার্ট। কিন্তু ধর, তোকে যদি এখন শ্মশানে যেতে হয় এই বৃষ্টির রাতে, ঠিক যেমন সন্তু গিয়েছিল। এই অরুণ,
এবার কিন্তু তুই এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছিস। এরপর যদি তুই আর একটা কথা বলবি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো কিন্তু আমি। আরে কুল কুল, এত রাগ করিস না। তবে ধর যদি যেতে হয়, তোর ভয় লাগবে না তো? না মানে তুই তো বিশ্বাস করতে পারছিস না সন্তুর গল্পটা, সেক্ষেত্রে তোর ভয় লাগা উচিতই না, তাই না? কারণ তুই ভূতে বিশ্বাস করিস না। আর তাছাড়া আমাদের শহরের শ্মশান তো আর শ্মশান নয়, যেন মন্দির। আমাদের কেওড়াতলায় গেলে তো অবাক হয়ে যাবি, পাশেই পার্ক আছে, সে দারুণ ব্যাপার। এমনি অনেকে ঘুরতে যায়, একবার যাস কিন্তু, মানে ঘুরতে। এই চাইলে আজই আমরা যেতে পারি, তা যাবি নাকি? রোহিত আর নিজেকে সামলাতে পারল না, এবার অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলল, কেন এই কথাগুলো বারবার বলছিস তুই অরুণ? তুই বুঝতে পারছিস না যে আমার ভালো লাগছে না? আর কতবার বলবো তোকে? এই শ্মশানের টপিকটা চেঞ্জ করে এবার প্লিজ, আর ভালো লাগছে না আমার, অনেক হয়েছে, গল্প শেষ, এবার এই কথাগুলো বন্ধ কর। বেশ বেশ, আর বলবো না বন্ধু, রাগ করিস না। তবে তোকে আজ এই বৃষ্টির রাতে একবার শ্মশানে যেতেই হবে। তুই আবার সেই একটা ফোন আসবে তোর কাছে এখনই, সব বুঝে যাবি। ফোন? কার ফোন? মর্গ থেকে। রোহিতের গা ছমছম করে উঠল, বড় বড় চোখে তাকিয়ে রইল অরুণের দিকে। অরুণ ভীষণ জোরে হেসে উঠল। পারলে তো আমাকে মেরে দিবি, তাই তো? হ্যাঁ, ওফ কি কিলার লুক, দারুণ লাগছে তোকে রাগাতে ভাই। আচ্ছা যাই হোক, আমি একটু যাই, দেখে আসি বৃষ্টিটা কেমন স্পিডে পড়ছে। কেন? বৃষ্টি দেখার কি আছে? জোরে হোক আস্তে হোক, তুই তো আজ এখানে থাকবি। তোর কাছে আমি সব সময় থাকবো। আচ্ছা একবার দেখে আসি বারান্দায় গিয়ে। অরুণ, তোর কথাগুলো কিন্তু আমার মোটেই স্বাভাবিক মনে হচ্ছে না। অরুণ মুচকি হেসে চলে গেল। তারপরেই রোহিতের একটা ফোন এলো। ওপাশ থেকে এক মহিলার চেনা কণ্ঠস্বর। হ্যালো হ্যালো রোহিত, আমি সুমনা বলছি। অরুণের বউ সুমনার ফোন। সে কাঁদতে কাঁদতে বলল, অরুণ অরুণ তোমার বাড়িতেই যাচ্ছিল, তবে একটা লরিতে ধাক্কা খেয়ে ওর গাড়িটা উল্টে যায়, আর ও। সারা গা হাত পা ঠান্ডা হয়ে গেল রোহিতের। দাঁতে দাঁত লেগে ঠক ঠক করে কাঁপতে লাগলো রোহিত। কি বলছো কি সুমনা? অরুণ তো আমার সাথেই আছে, আমারই বাড়িতে, এই তো বারান্দায় গেল। দাঁড়াও আমি দেখছি কি, একটু দাঁড়াও, কোনো একটা ভুল হচ্ছে নিশ্চয়ই, আমি এক্ষুনি কথা বলাচ্ছি, দাঁড়াও। রোহিত বারান্দার দিকে গেল দেখতে। ওদিকে সুমনা কাঁপা গলায় বলল, এসব কি বলছো তুমি? অরুণ তো স্পট ডেড, ওর বডি মর্গে পাঠানো হয়েছে। রোহিত থমকে দাঁড়িয়ে গেল। ততক্ষণে বারান্দায় পৌঁছে ও দেখলো কেউ নেই সেখানে, অথচ অরুণ ওদিকেই গেল। তখনও বাইরে অঝোরে বৃষ্টি হয়েই চলেছে। এদিকে সুমনা এক নাগাড়ে কেঁদেই চলেছে। রোহিত রোহিত একবার পারলে এসো, ওর বডি হয়তো আজ পাবো না, তাও বলছি একবার আসবে প্লিজ, আমি আর পারছি না নিতে। রোহিত কিছু বলতে পারছিল না, শুধু বলল, আসছি আমি আসছি, আমি এক্ষুনি আসছি। ফোনটা রেখে সারা বাড়িতে খুঁজতে লাগলো তার প্রাণের বন্ধু অরুণকে। তবে না, কোথাও কেউ নেই। তাহলে যা শুনল তাই সত্যি? না না না, বিশ্বাস করতে পারছে না সে কিছুতেই। অরুণ, অরুণ, অরুণ কোথায় তুই? অরুণ কোথায়? আরে এতক্ষণ তো আমার সাথেই ছিলি। সব তাহলে মিথ্যে, সব। অরুণ, সব মিথ্যে, এগুলো সত্যি হতে পারে না। অরুণ, কি করে মানবো তুই আর নেই? অরুণ, এতদিন পর দেখা হলো, বল তুই, বল অরুণ, কি করে মেনে নেবো আমি? অরুণ। কান্নায় ভেঙে পড়ল রোহিত।
মেঝেতে বসে পড়ল কাঁদতে কাঁদতে। তখন তার কাঁধে কেউ যেন হাত রাখল। এই স্পর্শ তার চেনা, তবে সে তাকিয়ে দেখল সামনে কেউ নেই। তবে মেঝেতে তাকাতেই চমকে উঠল রোহিত। সেখানে রক্ত দিয়ে লেখা, কিরে এবারে তো বিশ্বাস করবি যে ভূত আছে, আত্মার অস্তিত্ব আছে, নয়তো আমি এতক্ষণ ধরে তোর সাথে ছিলাম কিভাবে? হ্যাঁ, রোহিত চারপাশে তাকিয়ে দেখতে লাগলো, কোথাও কেউ নেই। তবে তার বন্ধু যে তার আশেপাশেই আছে তা সে অনুভব করতে পারল। আর সেই রক্তে মাখা লেখাও তার প্রমাণ। পাগলের মতো এদিক ওদিক তাকাতে লাগলো রোহিত, খুঁজতে লাগলো তার বন্ধুকে। তবে আর সে অরুণের দেখা পেল না। কিছুক্ষণ মেঝেতেই বসে রইল সে। তবে কিছুক্ষণ সময়ের মধ্যেই নিজেকে কিছুটা সামলে নিয়ে সে অরুণের বাড়িতে চলে গেল। সুমনা আর ছোট মেয়েটার পাশে দাঁড়ানো তার কর্তব্য। তার বন্ধু যে এটাই চাইবে। মাঝরাতে আবার বাড়িও ফিরে এলো সে। ক্লান্ত শরীরে বিছানায় শরীরটা এলিয়ে দিল। চোখ বুঝতেই ঘুমও চলে এলো। তবে কিছুক্ষণের মধ্যেই ঘুমটা ভেঙে গেল একটা স্বপ্ন দেখে। স্বপ্নে সে অরুণকে দেখল। অরুণ তাকে বলছে, আসলে জন্ম মৃত্যু কার কখন কোথায় হবে আমরা কেউই জানি না। আমিও ভাবতে পারিনি যে তোর সাথে আর কোনোদিনও দেখাই হবে না। আবার মনের আনন্দে যাচ্ছিলাম, হঠাৎই লরিটা সামনে আসতেই, আসলে লরিটা বেঁকে আসছিল, তাই আমার গাড়ির মুখোমুখি এসে পড়ে। ব্যাস, আমিও আর সামলাতে পারিনি। যখন চোখ খুললাম দেখলাম আমার দেহটা গাড়ির মধ্যে ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে। বুঝলাম আমি আর নেই। খুব কষ্ট হলো জানিস। পরিবার প্রিয়জনদের থেকে বিদায় নিতে কারই বা ইচ্ছে করে বল? তবে সব থেকে কষ্ট হলো এত বছর পর তোর সাথে আজ দেখা হতো, সেটা আর হলো না এই ভেবে। তাই ভাবলাম যাই, কিছুটা সময় কাটিয়ে আসি। আচ্ছা শোন, আমার বডি কাল মর্গ থেকে ফিরবে, আর শ্মশান যেতে সেই রাত্রি হবে। যাবি তো শ্মশানে? নাকি এখনো রেগে যাবি বলছি বলে? আচ্ছা, কালও কিন্তু এইরকমই বৃষ্টি হবে, তাহলে সবটাই মিলে গেল তো বন্ধু।